ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে পোর্টফোলিও অ্যানালাইসিস করে দেবো। চন্দ্রকান্ত দাস 38 বছর বয়স, এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এবং ও 3,59,000 টাকা ইনভেস্ট করে 3,70,000 টাকা পাবে, মোটামুটি 3% মতো রিটার্ন রয়েছে। ডিয়ার সৌমদা, আমি চন্দ্রকান্ত দাস, এজ 38। আজ প্রথম আপনার ইউটিউব চ্যানেলে জয়েন করলাম। স্ক্রল করতে করতে দেখতে পেলাম আপনি পোর্টফোলিও অ্যানালাইসিস করতে হেল্প করেন অ্যান্ড নতুন যারা ইনভেস্টমেন্টের দুনিয়াতে পা রাখতে চায় তাদেরও পথ দেখান। তাই আমি লোক সামলাতে না পেরে আপনাকে আমার কিছু স্ক্রিনশট সেন্ড করেছি। যদি একটু বলে দেন। আমি খুব রিসেন্টলি জুন 4, 2024 জয়েন করেছি ইনভেস্টমেন্টের জগতে। এর আগে মানে প্রায় 10 বছর হবে এক ব্রোকারের কাছে সুইং করতাম। তার 3 বছর পরে ফাইন্যান্সিয়ালি প্রবলেমের জন্য সব ছেড়ে দিতে হয়েছিল। আজ আবার নতুন করে শুরু করছি। আগের ডায়েরিতে আমি স্টক লিখে রাখতাম, সেই দেখেই নিজে এই শুরু করি। বাট এখন আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম ঠিকঠাক ভাবে ইনভেস্ট আমি করতে পারছি না। আগে সুইং করতাম ঠিকই, বাট লং টার্ম ইনভেস্টমেন্টে আমি করতে চাই। কিছু ডিটেলস নিচে দিয়ে দিলাম। বাজেট 4 লাখ, মিউচুয়াল ফান্ডে অল্প করে আমি ইনভেস্ট করছি ফর 2 ইয়ার্স। SBI ব্লু চিপ 2000 টাকা, SBI স্মল ক্যাপ 3000। আমার মা আর ওয়াইফ, আমি মা আর ওয়াইফের 3 জনের নিয়ে আমাদের ছোট ফ্যামিলি। আমার 60 বছরের জন্য ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারি। এটাই লক্ষ্য। একটা প্রাইভেট ভেন্ডার কোম্পানিতে জব করি। ইনকাম মান্থলি 50,000। ফ্ল্যাট পারচেস করেছিলাম। সো কিছু হোম লোন আমার হাতে অ্যারাউন্ড 20,000। হোম লোন আমার কাটে অ্যারাউন্ড 20,000। আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, কাইন্ডলি হেল্প মি টু বিল্ড মাই পোর্টফোলিও। থ্যাংক ইউ। চন্দ্রকান্ত, প্রথমে তোকে আমি তুই করে বলবো, কিছু করার নেই, কারণ আমি এটাতেই বেশি অভ্যস্ত। এখন তুই যদি বলিস তাহলে পরবর্তীকালে আমি প্রথমে সেজন্য মার্জনা চেয়ে নিচ্ছি তোর কাছে, কারণ অনেক ছোট তুই আমার থেকে। ছোট বলে শুধু না, আমি এই বক্তব্যটা তুই বড় হলে তুমি বলতাম, ছোট বলে তুই বলছি। কারণ নিজের আত্মীয় বন্ধুদেরকে কখনো আমি আপনি করে কথা বলি না, আর যখন থাকে আপনি বলে তাকে বন্ধু বলে ডাকি না। কারণ আপনি বলে আজ পর্যন্ত জীবনে কোনো বন্ধুকে আমি কথা বলিনি। আর আত্মীয় স্বজনকে কখনো আপনি করে আমি ছোট থেকে অভ্যস্ত নই। তো এই আমার এখানে যারা আছে তাদেরকে নিজের আত্মীয় বলে মনে করি। কারণ তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা ভালো মন্দ সুখ দুঃখ সবকিছুর সঙ্গে জড়িত, আজ বলে না বহু দিন বছর পর বছর ধরে। সুতরাং এদের সঙ্গে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে যায়। বহু বিষয়ে তাদের সাহায্য পেয়েছি বিভিন্নভাবে, শারীরিক মানে মানসিকভাবে, মনে জোর থেকে দেওয়ার থেকে শুরু করে বহু জায়গায় তাদের সাপোর্ট আমি পেয়েছি। প্রত্যেক ক্ষেত্রে তারা মানে আজ আমি যতটুকু, যদি 1% আমি আজ পর্যন্ত হয়ে থাকি, সেই 1% পিছনে এদের প্রত্যেকের প্রচুর অবদান রয়েছে। মানে আমি নিজের কোনো কিছু গুণ মনে করি না, সবটা মনে করি এদের। মানে একজন দুজনদের নাম বললে ঠিক হবে না, কারণ সকলের এখানে মানে যারা আমাকে মানে এমনকি কোন বিষয়ে, কোনটা নিয়ে, কোন পোর্টফোলিও, কোথায় কি সাবজেক্ট, কি সিচুয়েশন, মার্কেট সিচুয়েশন কোনটা, স্যার এটা দেখুন, এটা এই ধরনের ইন্ডিকেশন সমস্ত কিছু তো প্রতিদিন তার কাছ থেকে পাই। সুতরাং ধন্যবাদ দিয়ে ছোট করবো না তাদের, কিন্তু এদের অনস্বীকার্য, এদের অবদান আমার কাছে, আমার গোটা চ্যানেল জুড়ে আগে পরে এখন আমার যতটুকু ইমপ্রুভমেন্ট সব এদের জন্য। তাই আমি আলাদা করে আপনি বলে ব্যাপারটার মধ্যে যাই না, এটা নিজস্ব দোষ গুণ যাই মনে কর। সরাসরি চলে আসি কাজের পয়েন্টগুলোতে, ইমিডিয়েট কাজের পয়েন্ট, যেটা এক্ষণের জন্য। আর টোটাল কাজটা তো পুরোটাই, প্রথমটাই আরো বেশি কাজের। ব্যাপার হচ্ছে তুই যেটা বলতে চাইছিস তার মধ্যে থেকে আমি যেগুলো বের করতে পারলাম এতটা বড় চিঠির মধ্যে থেকে, আর আরেকটা কথা সেটা বলে রাখা দরকার, সৌমেন একটা করে উঠতে পারলাম না। সৌমেন, তুমি যদি শোনো এখানে, তো তুই এখানে অনেকই ছোট, তুই 28 বছর বয়স সৌমেন। তো তোর অনেকগুলো পয়েন্ট আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি আটকে গেছি, করতে যাচ্ছিলাম আজ তোরটা। এখানে এই যেগুলো জাস্ট কোয়ারি করেছি, তোকে একটু মেলটা দেখে নিস। কোনটা কি এসআইপি করছিস, কি নাম সেগুলোর, কত টাকা তুই দিয়ে শুরু করতে চাইছিস পোর্টফোলিওটা, তোর কাছে কি অলরেডি পোর্টফোলিও তুই করে ফেলেছিস, তার স্ক্রিনশট কোথায় পেলাম না, আর তুই কি করছিস। যাই হোক, এবার এরটাই আসি। ব্যাপার হচ্ছে কি, রিসেন্ট এর আগে সুইং ট্রেডিং করতো। সুইং ট্রেডিংটা একেবারে খুব বেশি ভালো বস্তু নয়। ভালো নয় বলতে এই নয় যে খারাপ, এর একটা দিক রয়েছে। যেরকম সুইং ট্রেড করে অনেকে এরকম করে যে সংসার চালায়, এমন লোককেও দেখেছি, হয় না সুতরাং বলতে পারবো না, কিন্তু রিস্ক বেশি,
ট্যাক্সের ঝামেলা বেশি, যতটুকু ইনকাম করবে তার উপরে ট্যাক্স চাপবে, তারপরে রিস্ক অনেক বেশি। একটা স্টক যখন ইমপ্রুভমেন্ট হবে, এইরকম জায়গায় চলছে, এই ফ্ল্যাট চলছে, কখনো পড়ছে আবার উঠছে, কিন্তু আলটিমেটলি স্টকটা কিন্তু উঠে এরকম জায়গায় যাবেই যে এখানে কিনেছে বা এরকম জায়গায় সুইং করেছে, এইখানে যে কিনেছে সেও লসে আছে, এইখানে যে কিনেছে সামান্য প্রফিটে আছে, এইখানে যে কিনেছে প্রচুর লসে আছে। ফলে এই প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা সেশন কিন্তু আমাদেরকে টেনশন দিয়ে গেছে, কি হবে না, কালকে পরদিন সকালে কি নিউজ আসবে আগের রাতে জানি না। এবার এমন নিউজ আসতে পারে যার জন্য 1 মাস 1.5 মাসে যে টাকাটা পড়ে রইলো, বা এমন হলো উঠলোই না, পুরোটা গেলই পুরো পড়ে। এবার বিক্রি করতে যাচ্ছি তখন পুরোপুরি লোয়ার সার্কিট লেগে গেল, কেউ আর বেচতেই পারছে না, ফলে গেল। এবার কবে গিয়ে সে রিকভার হবে, সে এক বড় মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো এই জন্য সুইং গুলোর ক্ষেত্রে রিস্ক বেশি থাকে আর তুলনামূলক খুব বেশি লাভ থাকে না। যাই হোক, এই নিয়ে চলতে হবে। তো যাই হোক, সুইং থেকে বেরিয়ে এসছিস, এটা খুব ভালো কথা। আর জীবনে সুইং এ ঢুকিস না। বাজেট 4 লাখ, তার মানে আমি যেটা গেস করছি, তুই যে পোর্টফোলিওটা করে ফেলেছিস তার পরিমাণ দাঁড়াচ্ছে 3,70,000। তুই এটাকেই বোধহয় মোস্ট প্রবাবলি বলতে চাইছিস। আর 2,000 আর 3,000 করে এসবিআই ব্লুচি বা এসবিআই স্মল ক্যাপ দুটোতেই রেখেছিস। এসবিআই রেখেছিস, ঠিক আছে, কোনো খারাপ না। স্মল ক্যাপও ঠিক একদম, এর থেকে একটাও বাড়াবি না, যেটুকু হয়ে আছে, খুব ভালো কথা। তোর স্টক গুলোকে আমাকে একটুখানি বেঁচে দিতে হবে, স্টক গুলো ঠিকঠাক আছে কিনা, আর কিছু ব্যাপার সেগুলো ঠিক করে দিতে হবে। 60 বছরে তুই মোটামুটি কি পেতে পারিস সেটাকে তোকে বলে দিতে হবে, যার জন্য তুই বলছিস ফাইন্যান্সিয়ালি ফ্রি। এই ফাইন্যান্সিয়ালি ফ্রি খুব সুন্দর কথাটার মধ্যে খুব বাস্তব রয়েছে, বাস্তবটা কিন্তু এড়ানো যায় না। কেন আমি বারবারই কথাটাই বলছি, যে বা যারা কাজ করছো ম্যাক্সিমাম, এটাকে স্ট্যাটিস্টিক্যাল যদি অ্যানালাইসিস করা যায় তাহলে দেখবে ম্যাক্সিমাম কাজ করছে কিন্তু রুটি রুজির জন্য। এই জন্য যে কাজটা ভালো লাগছে বলে, যার কাজটা ভালো লাগছে সে সেই কাজটা পেয়েছে, সংখ্যাটা খুব কম, নগণ্য। ম্যাক্সিমাম আমাদের সাধারণ মানুষদের কাজ করে খেতে হয় কিসের জন্য? কাজ করে খেতে হয় টাকাটা পাই নিজের এবং নিজের সংসারের চালানোর জন্য। তাহলে বোঝা গেল। তো এখন এই সব করতে করতে নিজেদের যে আনন্দ করার জায়গাটা, এমন কাজ করব যেটাতে আনন্দ পাবো, ইনকামটা ফ্যাক্টর না, আনন্দটা বড় কথা। যেটা করে আমি মনে আনন্দ পাবো, যেটা করে একটা প্রোডাক্টিভ কিছু করব যেটা নিজের এবং সকলের উপকারে লাগবে, এই জিনিসটা হয়ে ওঠে না। তো এই জন্য যে জিনিসের দিকে সেই তুই লোন নিয়ে রেখে দিয়েছি, 10,000 টাকা করে কাটছে তোমার মাসে মাসে, ঠিক আছে, এবং তারপরে তোমার সেখান থেকে আরেকটা 5,000 টাকার এসআইপি করছো, সেটা বুঝে গেছে। একটা কোশ্চেন তোমার ছিল, উত্তর তুমি দিয়েছো। তার মধ্যে থেকে ব্যাপারটাকে আমি ধরে নিচ্ছি তুমি ইনকামটা ফিক্সড। অবশ্যই তোমার আগামী দিনে এই অ্যামাউন্টটা 1 লাখে চলে যাবে, তারপরে 1.5 লাখ 2 লাখ চলে যাবে, জানা কথা। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমার এটা অ্যামাউন্টটা ফিক্সড। ফলে 5,000 টাকা তুমি মাসে মাসে যেটা দিয়ে যাচ্ছ সেটা রাখছো তুমি মিউচুয়াল ফান্ডে, আর 5,000 টাকা তুমি রাখছো ইকুইটিতে, সেটা তুমি আমাকে জানিয়েছো। ব্যাস, আমি এইটুকুটাই ধরে এগোচ্ছি, আর বাকি কিচ্ছু দরকার নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। খুব ইজি, খুব হালকাভাবে আমরা এগোতে থাকবো। ওকে, তো আসা যাক প্রথম দিকে তোমার কি কি স্টক রেখেছো। তুই মোটামুটি 14টা স্টক নিয়ে কাজ করছো। এখন এই স্টক গুলোর মধ্যে আমি চলে আসবো। প্রথম জায়গায় চলে আসছি, 3,59,000 টাকা ইনভেস্ট করেছো, 3,70,000 টাকা তোমার মোটামুটি হয়েছে। বেশ, কিছুই হয়নি, 3% মতো তোমার গেইন হয়েছে। ঠিক আছে, এগুলো ঠিক আছে। আমি যখন ঠিকঠাক করার পর বেশি দিন তুমি আসোনি, সেটাও একটা বড় কথা। অ্যাক্সিস ব্যাংক, চলে আসো অ্যাক্সিস ব্যাংকের দিকে। তুমি এখানে একাধিক ব্যাংক রেখেছো, সুতরাং আমি আগে পড়ে নিয়েছি, সেই জন্য তোমাকে বলছি অ্যাক্সিসকে রেখো না। কেন রেখো না? এইচডিএফসি কেও রেখেছো, এসবিআই কে রেখেছো বলে, এতে কাজটা চটপট শুরু হবে। হাটসন এগ্রিকালচার নিয়ে যদি কেউ না জেনে থাকো তাহলে ছোট্ট করে একটু তাকে বলে দিই। হাটসন এগ্রিকালচার কিন্তু কোম্পানিটা অ্যাগ্রো প্রোডাক্ট, হাটসন অ্যাগ্রো প্রোডাক্ট বলে এরা কিন্তু লার্জেস্ট ডেয়ারি বলা হয়। ডেয়ারি প্রোডাক্ট, মিল্ক এবং মিল্ক জাতীয় যে প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার, মার্কেটিং, সমস্তগুলো কাজকর্ম কিন্তু করে এরা। এবং মিল্ক, আদার প্রোডাক্ট, আইসক্রিম এটসেট্রা, এগুলোর উপর কাজ করে। একটু ফান্ডামেন্টাল, কোম্পানিটা 87% রিটার্ন দিয়েছে, এবং 2014 সালে আমি দেখছি 5 বছর রিটার্ন 153% দিয়েছে, 1 বছর রিটার্ন দিয়েছে, এমন কিচ্ছু না, পুরো ফ্ল্যাট মুভমেন্ট করছে। ভালো খারাপ ব্যাপার নয়, কোম্পানি কিন্তু খুব খারাপ নয়, যেটুকু ফান্ডামেন্টাল দেখে নেওয়া হলো, খুব একটা ভালো খারাপ নয়। হাটসন অ্যাগ্রো প্রোডাক্ট মোটামুটি সিচুয়েশন দেওয়া হচ্ছে, মার্কেট ক্যাপ হচ্ছে মিড লেভেলের, পি হচ্ছে 82.8, যেটা কিন্তু ওভার ভ্যালুড, অর্থাৎ এই মুহূর্তে ইন্ডাস্ট্রি স্পিড হচ্ছে 40। প্রচুর পরিমাণে ডেপ্ট রয়েছে কোম্পানিটার মধ্যে, ডেপ্ট টু ইকুইটি দেখো 1.72, প্রচুর বেশি। সেলস গ্রোথ কিন্তু খুব বেশি নেই, মোটামুটি 5 বছর 10% সেলস গ্রোথ দিচ্ছে, খুব বিরাট কিছু ভালো নয়। কোয়ার্টারলি দেখবে, কোয়ার্টারলি কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে লাস্ট কোয়ার্টারের রেজাল্ট ভালো করেছে, এবং ইয়ার অন ইয়ার বেসিসেও ভালো করেছে, খারাপ নয়। কিন্তু খুব বেশি প্রফিটেবিলিটি খুব বিরাট কিছু নয়। ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, ইনভেস্টরের সংখ্যা 70% মতো রয়েছে, 73% প্রমোটার রয়েছে, এবং
এফআইআই ডিআইআই সংখ্যাও মোটামুটি কাছাকাছি একই রকম রয়েছে। কোম্পানিটা মানে খুব রিস্কি নয়, মানে মোটামুটি এমনই কোম্পানি যে কোম্পানিটা কিন্তু বিগত 5 বছর রিটার্ন খুব ভালো দেয়নি কিন্তু খারাপও দেয়নি, মানে রিস্কটা বেশি নয়, মানে ভালো কোম্পানি একদিকে বলতে গেলে। নেক্সট কোম্পানিতে কি আছে, এসসিএল টেকনোলজি, ভালো কোম্পানি, আইটি টেকনোলজিতে দারুণ কোম্পানি, ভবিষ্যতে তোমাকে ভালো রেজাল্ট দিতে পারে। চলে আসছে মারুতি, মারুতিতে তুমি ইনভেস্ট করে রেখে দিয়েছো, খুব বিশাল রিটার্ন নয় কিন্তু কোম্পানি ঠিক আছে, চলে যাবে। কিন্তু এখানে অনেক প্রশ্ন রয়েছে, আমি শেষে গিয়ে তাহলে বলবো তোমাকে। দেখো, একদিকে তুমি কিন্তু অলরেডি নিয়ে রেখে দিয়েছো টাটা মোটরস, আমি দেখেছি আগে। তারপরে তুমি রেখেছো অটো সেক্টরের মধ্যে এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে রেখেছো, আবার মারুতিকে রেখেছো। এতগুলোকে রাখার দরকার নেই, মারুতিকে অফ করে দাও। চলে আসা যাক নেক্সট এসবিআইএন, এসবিআইএন কে রেখেছো, এইচডিএফসি কে রেখেছো। এই মুহূর্তে দুটোকে রাখার কোনো মানে হয় না, এই জায়গায় আমি তোমার উপর ছেড়ে দিলাম, কারণ এসবিআইএন, এইচডিএফসি আর তার সঙ্গে সঙ্গে তোমার অ্যাক্সিস, কোনো গুরুত্ব নেই, অ্যাক্সিসকে তুমি উঠিয়ে দিচ্ছ। এবারে এইচডিএফসি, এসবিআইএন দুটোকে রাখার দরকার নেই, তবু একটা তুমি হয়তো এই কারণে রাখতে চাইছো যে তোমাকে ভবিষ্যতে সুবিধা করতে পারে, প্রাইভেট পাবলিক, ঠিক আছে রেখে দাও দুটোর। এবারে আসছি নেক্সট, সেটা হচ্ছে সান ফার্মা। সান ফার্মা তোমার রয়েছে 10টা কোয়ান্টিটি, ঠিক আছে। ইনভেস্ট ফার্মা সেক্টরের ভালো কোম্পানি, 17% রিটার্ন রয়েছে, ভালো। টাটা মোটরসের নেগেটিভ 6% রয়েছে, টাটা মোটরসকে তুমি হোল্ড করো, কারণ অলরেডি তুমি কিন্তু অফ করে দিচ্ছ এদিক থেকে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সঙ্গে তোমার একটা ব্যাপার রয়েছে। ভিভিএল ইনভেস্ট করে রেখেছো, ভিভিএল আইটিসি রাখবে না, তাহলে ভিভিএল কে রাখো, আইটিসি কে রেখো না। চলে আসা যাক নেক্সট, জোম্যাটোকে তুমি রেখেছো, এর মধ্যে জোম্যাটো নিয়ে পজিটিভ নেগেটিভ নেই, আমার মোটেও এখন প্রফিটেবিলিটি ভালো নেই, তো যাই হোক রেখে দিয়েছো, ঠিক আছে। চলে আসা যাক এইচডিএফসি ব্যাংক, 25টা কোয়ান্টিটি রেখেছো, ঠিক আছে ভালো কথা, কিন্তু বাকিগুলোকে অফ করে দিও। চলে ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, ইনফোসিস দুটো রাখার কোনো মানে হয় না, তো আমি তোমাকে দুটোর মধ্যে একটা রাখবো, এইচসিএল রাখতে বলছি, ইনফোসিসকে অফ করে দিতে বলছি, বোঝা গেল। চলে আসা যাক নেক্সট দিকে, সেটা হচ্ছে আইটিসি রেখেছো, আইটিসি কে রেখেছো, ভিভিএল কে রেখেছো, রাখার কোনো মানে হয় না, আইটিসি কে অফ করে দিতে পারো, আর না হলে ভিভিএল কে অফ করে যে কোনো একটাকে অফ করো। এলটি রেখেছো ইনফ্রাস্ট্রাকচারের জন্য, ঠিক আছে। মাহিন্দ্রাকে রেখেছো, আবার রেখেছো টাটা মোটরসকে, এতগুলো রাখলে কিন্তু হবে না, দুটোর একটাকে চয়েস করতে তোমাকে। আমার নিজস্ব ব্যক্তিগত মতামত কিন্তু প্রেফারেবল বেশি মাহিন্দ্রা, তাহলে তুমি অফ করছো, টাটা মোটরসকে অফ করে দিচ্ছ আর মারুতিকে অফ করে দিচ্ছ, বেশ। বরঞ্চ সেই দিয়ে মাহিন্দ্রার মধ্যে কিছু কিনে রাখতে পারো। চলে আসা যাক নেক্সট দিকে, হয়ে গেল এটা হয়ে গেল। এছাড়া কি কোম্পানি রইলো, আর এই হলো মোটামুটি তোমার টোটাল কোম্পানিগুলোর অ্যানালিসিস। এবারে আমি তোমাকে শর্টে বলে যাচ্ছি কি কি জিনিস। এক নম্বর হচ্ছে আইটি, আইটির মধ্যে তুমি রাখছো এইচসিএল টেকনোলজি, ইনফোসিসকে আউট করে দিচ্ছ, বেশ। চলে আসছি অটো সেক্টর, ফার্স্টে আইটি বলে নিলাম, আইটির কথা বলে নিলে পরে আসছি অটো সেক্টর। অটো সেক্টরের মধ্যে তুমি কি রেখে দিচ্ছ, অটো সেক্টরের মধ্যে মাহিন্দ্রাকে রাখছো, বাকি টাটা মোটরসকে অফ করছো, মারুতিকে অফ করছো। ফার্মার মধ্যে রেখে দিচ্ছ কাকে, ফার্মার মধ্যে রেখে দিচ্ছ সান ফার্মা, যাকে রেখে দিচ্ছ। ব্যাংকের মধ্যে রাখছো অ্যাক্সিস ব্যাংক, তার সঙ্গে এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সব উড়িয়ে দিয়ে এইচডিএফসি কে রাখছো আর স্টেট ব্যাংকে রাখছো, যেহেতু গভর্নমেন্ট বলে। চলে আসছে ইনফ্রার জন্য এলটি, আর জোম্যাটোকে তুমি রেখে দিচ্ছ এক্সপেরিমেন্টের জন্য, ওকে ফাইন। এবারে আসবো তুমি মোটামুটি রিটার্ন কি পেতে পারো। দেখো এসআইপি তুমি একটা করে যাচ্ছ, এসআইপি তুমি যখন করে যাচ্ছ, এসআইপি তোমার মোটামুটি আমি ধরে নেবো এখানে 22 বছর ধরে তুমি এটা কন্টিনিউ করে যাবে, 5,000 টাকা করে চালিয়ে যাচ্ছ, কারণ তোমার বয়স 38। তো সেই হিসেবে যদি আমি দেখে দিই, তাহলে মোটামুটি তুমি এখান থেকে রিটার্ন পাবে অ্যাপ্রক্সিমেট 18 থেকে 20 CAGR আসবে, যে কোম্পানি তুমি সিলেকশন করেছো তাতে তোমার চলে আসবে অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট 2.36 crores। তার মানে তুমি পাচ্ছ এখানে 2.36 crores আজ থেকে 22 বছর পরে, এটাই কিন্তু মাথায় রাখবে। তো এগুলো হয়ে গেল ক্রোর্স এর হিসেব হচ্ছে, এটা হয়ে গেল তোমার মিউচুয়াল ফান্ড থেকে। আর তুমি ইকুইটি যেটা রাখছো সেখানে তুমি মোটামুটি পাচ্ছ 21-22 CAGR আসছে অ্যাপ্রক্সিমেট, সেখানে 5,000 করে রাখছো, 3.33 lakhs মানে 3.33 মতো রাখছো। তার মানে এখান থেকে তোমার যেটা তুমি অ্যাপ্রক্সিমেট পাবে 5.69 lakhs। এবারে তুমি যদি ভ্যালুয়েশন ইনফ্লেশনকে যোগ করো, তাও এটা 3 crores এর মতো আজকের দিনে চলে। আজকের দিনে 3 crores হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট ফর ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য, মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। এটা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের, মধ্যবিত্ত উচ্চবিত্ত তো সে প্লেনও কিনতে পারে, সে কথায় যাচ্ছি না আমি, কিন্তু সে কথা আমি যাবোই না। আমি শুধু বলতে চাইছি একটা মানুষ যার সংসার মোটামুটি খেয়ে পড়ে মানে বাকি টাইমটা আফটার 60 years মোর দ্যান সাফিসিয়েন্ট 3 crores আজকের দিনে। তো এই নিয়ে আজকের ভিডিওটা শেষ হলো, তোমাদের কেমন লাগলো জানাবে। ওকে।